ভাদ্রের যে এমন নাভিশ্বাসের গরম আছে ইন্দুবালা আগে কখনো জানতেন না, কিংবা ঠাউর করতে পারেননি তেমন। বিয়ের পর ছেনুমেত্তির লেনে এসে বুঝতে পেরেছিলেন শহরে দম বন্ধ করা পরিবেশ কাকে বলে। গায়ে গায়ে ঠেকানো বাড়ি, চৌকো খোলা ছাদ, বাড়ির ভেতর থেকে একটুখানি আকাশ, কর্পোরেশন কলের ছিটছিড়ে জল, শ্যাওলা ওঠা স্যাঁতস্যাঁতে দেওয়াল, বড় সোদা সোদা গন্ধ। আশেপাশে কোনো নদী নেই, পুকুর নেই, তার বদলে বাড়ির সামনে আছে মুখ হাঁ করা বড় বড় নালা, তার দুর্গন্ধ, হুল ফোটানো মশা, গা ঘিনঘিনে মাছি, আর সন্ধে হলেই টিমটিমে বিজলি বাতি। এটাই নাকি কলকাতা। এখানে আসার জন্য মানুষ স্বপ্ন দেখে, গড় হয়ে প্রণাম করে না দেখা কালীঘাটের মায়ের কাছে, বটতলায় সত্যপীরের সিন্নি চড়ায়, মুখের খাবার বন্ধক রাখে ঈশ্বরের কাছে। একবার কলকাতায় আসতে পারলে ট্রাম, বাস, মনুমেন্ট, ফেরিওয়ালার কাছে কাঁচের চুড়ি, এইটুকু সাধের জন্য এতটা কষ্ট করা। বাড়ির কোনো এক সমবয়সী মেয়েকে কোনো একদিন হয়তো নিজের মনের প্রশ্নগুলো করে ফেলেছিলেন ইন্দুবালা তার সহজ সরল ভঙ্গিতে। তাঁর গেঁয়ো বিদ্যে তখনও শহরের মানুষের জটিল মনের তল পায়নি। পরে যে পেয়েছিল তেমনটাও নয়। সারা বাড়ি ছড়িয়েছিল কোনো এক গাঁয়ের মেয়ের কলকাতাকে দূরছাই করার সংবাদে। শাশুড়ি মুখ ঝামটা দিয়ে বলেছিলেন, কোথাকার কোন রাজরাজেশ্বরী এলো রে, পাকা দালান কোঠায় পা পড়ে না, শুনেছি তো সেখানে শিয়াল কুকুর ঘুরঘুর করত। তা ঠিক, খুলনার কলাপোতায় সন্ধে হলে বাঁশবাগানে শিয়াল ডাকত, তুলসী তলায় জোনাকিরা ভিড় করে আলো জ্বালত, লণ্ঠন লাগত না। ভাদ্রের এই সময়ে কাঠচাপার গন্ধে আকাশ বাতাস ভরে থাকত। বিয়ের যেদিন সম্বন্ধ এলো অশ্বত্থতলায় সেদিন অষ্টম প্রহর। রাজশাহী থেকে এসেছে কীর্তনের নাম করা সব দল, ছানা এসেছে খুলনা শহর থেকে, বড় ভিয়েন বসেছে সামনের তালতলার রান্নাঘরে। এদিকে বাড়িতে ঠাম্মা বানাচ্ছে তুলতুলে নরম মোমের মতো তালের পিঠে। কলাপাতায় গরম গরম সেই ভাপ ওঠা পিঠে আজও যেন ইন্দুবালার চোখে জলছবি হয়ে ঘুরে বেড়ায়। ততক্ষণে অষ্টম প্রহরের মালসাভোগের দই চিড়ের জন্য মানুষের কাড়াকাড়ি পড়ে গেছে। ইন্দুবালার তাড়া আছে, সে মালসাভোগও খাবে, তার সাথে বাড়িতে গিয়ে ঠাম্মার তৈরি তালের পিঠে। এদিকে দূর থেকে ধূর্যটি পিয়ন আসছে সাইকেলে চেপে, তারস্বরে চিৎকার করছে বাবার নাম ধরে, ও ব্রজমোহন বাবু, শুনছেন? চিঠি আছে। চিঠির কথায় ইন্দুবালা ঘুরে তাকায়, একটু আড়াল নিয়ে দেখতে পায় বাবার হাতে একটা পোস্টকার্ড। ধূর্যটি পিয়ন বলে, মাস্টার বাবু, ইন্ডিয়াতে মেয়ের বিয়ের সম্বন্ধ করেছেন, একবার জানাননি পর্যন্ত। এদিকে কি ছেলের অভাব ছিল? আমার ভাইপো, আরে আমার ভাইপোই দেখুন ঢাকার সুতোরকলে কাজ করছে। বাবা পারতপক্ষে চাননি মেয়ের এদিকে বিয়ে হোক। ভেবেছিলেন তার সোনার বরণ কন্যের যথাযথ মর্যাদা করতে পারবে ওপারের লোকজনেরা। তাই খুব ব্যস্ত হয়ে বছর 15 বয়সী বেশি দোজবরে ছেলের সাথে বিয়ে দিয়েছিলেন নিজের একমাত্র মেয়ের। বাড়িতে আপত্তি উঠেছিল তীব্র। ঠাম্মা নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছিলেন। মা বলেছিল, এর চেয়ে মেয়েটাকে একটা কলসি আর গামছা দাও না, হালদারদের পুকুরে ডুবে মরুক। ভাইগুলো ফুঁপিয়ে কেঁদেছিল। তাদের তখন এতটাও বোঝার বয়স হয়নি, তবুও কারো কথা শোনেননি বাবা। আর কেউ না জানুক, তিনি হয়তো বুঝতে পেরেছিলেন কোনো না কোনো সময় বাপ ঠাকুরদার এই ভিটে ছেড়ে তাদের একদিন চলে যেতেই হবে। সেদিনের ভয়ে তিনি সারাক্ষণ অতিষ্ঠ হয়ে থাকতেন শেষের দিকে। তাকে অবশ্য কষ্ট করে চোরের মতো রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে এপারে আসতে হয়নি। খানসেনাদের ঢোকার অনেক আগেই তিনি চোখ বুজেছিলেন কপোতাক্ষের তীরে, বাপ ঠাকুরদার ভিটেতে, কোনো এক অগ্রহায়ণের শিশিরে ভিজতে ভিজতে।
আর বাকিরা জ্বলে পুড়ে মরেছিল স্বাধীনতার আগুনে। বাংলা ভাষার রাষ্ট্র হোক, এই স্বপ্ন বুকে নিয়ে এক আশ্বিনের রাতে শিউলির গন্ধে। শনি নামের যে ঠাকুরের পুজো হয়, ইন্দুবালা এখানে এসে তার কথা সঠিকভাবে জানতে পারেন। শাশুড়ি ছেলের মতিগতি ফিরিয়ে আনার জন্য নানা মন্দিরে হত্যে দিতেন, উপসাচ্ছা করতেন, পাঁজি ধরে ধরে ছেলের নতুন বউকেও বাদ দিতেন না, খুব কঠিন নিয়মে বেঁধে রাখতেন। যদিও ইন্দুবালার গ্রামে ঘেটু ষষ্ঠী, ওলাইচণ্ডী, পুণ্যিপুকুর ব্রতে এত কঠোর অনুশাসন ছিল না। চাপড়া ষষ্ঠীতে কাঁঠাল পাতার ভেতরে গুড় আর কলা দিয়ে মাখা আটার সিন্নি খেতে দিব্যি লাগত। বাড়িতে হতো খুদের চালের পায়েস। এইসব কথা শুনলে শ্বশুরবাড়ির লোকেরা হাসাহাসি করত, তাচ্ছিল্যের নামে অপমান করত। সেসব গা সাওয়া হয়ে গেছে ততদিনে। পূর্ণিমা অমাবস্যায় তিথি নক্ষত্রের ফেরে ভালো দিনে ইন্দুবালাকে সঙ্গে নিয়ে মানুষে টানা রিকশায় গঙ্গার স্নানে যেতেন শাশুড়ি। প্রথম দিনের ঘটনা আজও মনে আছে ইন্দুবালার। স্বামী ডেকে এনেছেন এমন এক জিনিস যা দেখতে আধভাঙা ঢাকাওয়ালা গাড়ির মতো, সামনে টানা দুটো সুরের মতো লাঠি, তার মাঝে দাঁড়িয়ে একটা শিরেঙ্গে মতো লোক, তার হাতে একটা ঝুমঝুমি। এরই বুঝি টানা রিক্সা বলে? স্বামীর সাথে কথা হয় না শাশুড়ির সামনে, তা ছিল নিয়মভঙ্গের শামিল। শাশুড়ি জবাব দেন, দেখেছ কখনো বাপের আমলে? নাও ওঠো এবার। সেই বিষম বস্তুটায় উঠতে গিয়ে ইন্দুবালা কেঁদে ফেলেন আর কি। রিকশায় বসার সাথে সাথে রিকশা বুঝি উল্টে যায়। শাশুড়ি চিৎকার করে বলেছিলেন, বাঙাল মেয়ে কি সাধে বলি? রিফিউজির রক্ত যাবে কোথায়? আমারও যা কপাল। উঠতে বসতে ইন্দুবালাকে বাঙাল বলাটা এই বাড়ির রেয়াজ ছিল। আর রিফিউজি তো তখন কলকাতার আকাশে বাতাসে। শাশুড়ি ধরিয়ে দিয়েছিলেন, পরে বাড়ির লোকের অভ্যেসে পরিণত হয়। মানুষকে এভাবে যে সম্বোধন করা যায় সেটা ইন্দুবালা এপারে না এলে বুঝতে পারতেন না কোনোদিনও, এমনকি গায়ে পড়ে অপমানটাও। অনেক ছোটবেলায় বাড়ির মাটির দাওয়ায় হ্যারিকেন জ্বালিয়ে একসময় টোলে পড়ানো দাদু যখন কৃতদাসদের গল্প করতেন, তখন শিউরে উঠত ইন্দুবালা। সারাদিন কাজ করত মানুষগুলো, নাওয়া নেই, খাওয়া নেই, উঠতে বসতে মার, জাতের নামে অপমান, কাজ না পারলেই অন্ধ কুঠুরিতে বন্ধ করে রাখা। এক এক সময় ছেনুমিত্তির লেনের বাড়িটা অন্ধ কুঠুরি মনে হতো ইন্দুবালার। মনে পড়ে যেত সেই রাতগুলো। দাদুর গল্প বলার আসরের মাঝে ঠাম্মা এসে কড়া ধমক লাগাতো, বাচ্চাগুলান রাতে ঘুমাবে সেই খেয়াল আছে তো? থামাও তোমার হাবিজাবি গল্পগুলান। ইন্দুবালা রাতে স্বপ্ন দেখতেন তিনি সেই কৃষ্ণকায় দাসের মতো পিচমোড়া হয়ে বাঁধা আছেন, গায়ে লেখা কতগুলো সংখ্যা। প্রচণ্ড ভয়ে ভোরে ঘুম ভেঙে গেলে ঠাম্মাকে পাশে খুঁজে পেতেন না। ঝিরঝিরে বৃষ্টিতে উঠোন পেরিয়ে ঠাম্মা তখন গোয়াল ঘরে হরিমতির দুধ দুইছেন, তার বাছুরকে আদর করছেন, বিচালি আর ভেলি গুড় মাখিয়ে খাওয়াচ্ছেন। ঠাম্মার গা থেকে ভেসে আসছে খুলনার গন্ধ, কলাপোতার গ্রাম। চোখ বন্ধ করে আছেন ইন্দুবালা। চোখ খুললেই স্বপ্নটা যদি চলে যায়। 14 গোষ্ঠী ঘটির মাঝে কেন যে তার শাশুড়ি বাঙাল মেয়ে বউ করে নিয়ে এসেছিলেন, সেই সময় বুঝতে পারেননি ইন্দুবালা, অনেক পরে বুঝেছিলেন। কিন্তু সেদিকে গল্পের মোড় ঘোরাতে গেলে অনেকটা পথ যেতে হবে। উনুনের আঁচ হবে নিভন্ত, যা ইন্দুবালা কোনোদিনই সহ্য করতে পারবেন না। তাঁর হোটেলে উনুনের আঁচ মানে সাক্ষাৎ অন্নপূর্ণা। টকবক করে ফোটা ভাতের গন্ধ মানে এই বাড়িতে প্রাণ আছে এখনো। এতদিন পরেও
বাড়িতে জমিদারি আমলের ভাড়ারে শাশুড়ি থাকাকালীন চালের অফুরান হলেও ইন্দুবালার জীবনে প্রাণের অফুরান হয়নি কখনো। বাগবাজার ঘাটে গঙ্গার সামনে দাঁড়িয়ে প্রথম দিনে তার কপোতাক্ষের কথা মনে পড়েছিল। বাড়ি থেকে লাল চেলি পরে গা ভর্তি সোনা নিয়ে চলে আসার সময় মনে পড়েছিল ইচ্ছামতির কথা, গ্রামের পাশের বড় হালদারদের পুকুরটার কথা। সবার কথা স্মরণ করে ইন্দুবালা ছলছল চোখে গঙ্গায় ডুব দিয়েছিলেন। বিড়বিড় করে বলেছিলেন, ভালো থাকুক ইচ্ছামতি, কপোতাক্ষ, হালদারদের পুকুর। মাস 6 মধ্যে বড় ছেলে পেটে এলে গঙ্গার পাড় চুকল। শাশুড়িও অসুস্থ হলেন। বুড়ি খিটখিটে হলেও বউয়ের নিন্দা অন্য লোকে তার সামনে করছে কোনো দিন সহ্য করতে পারতেন না। তার মুখের ওপর জবাব দিতেন। ঠাম্মা শিখিয়েছিল ওপারের রান্না, আর শাশুড়ি শেখালো খুব যত্ন করে, চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় উঠিয়ে এপারের রান্না। ওপারের রান্নায় যেখানে মিষ্টতার অভাব ছিল, এপারে এসে সেগুলোতে একটু একটু মিষ্টি পড়ল। আর এপারের রান্নায় মিষ্টি সরে গিয়ে কাঁচা লঙ্কা বাটা এলো, মরিচ ঝাল এলো, চুই ঝালের গন্ধ এলো, মৌরির ফোড়ন এলো। সারা বাড়ি মোমো করতে থাকলো ঘটি বাঙালির রান্নার সুবাতাসে। সেদিন এমনই ভাদ্রের আকাশ ছিল। ঘর ছিল গুমোট গরম। 2 ছেলের পর মেয়েটা তখন পেটে। শাশুড়ি আর হাঁটতে পারে না, চলতেও তেমন পারে না। ঘরের বিছানায় শুয়ে শুয়ে সব কিছু। তাও 2 দিন প্রায় খাওয়া নেই। হঠাৎ সকালে ইন্দুবালার কাছে আবদার করলেন, বউ একটু বিউলির ডাল রাঁধলে 2টো ভাত খেতে পারতুম। নামানোর আগে একটুখানি মিষ্টি। বুড়ি ও ঘর থেকে চিৎকার করেছিলেন হাঁপ ধরা গলায়, হলো তোমার বউ, আর কত দেরি? পদ্মকাটা বাটিতে ডাল ঢেলে কাঁসার থালায় ভাত বেড়ে যত্ন করে খাইয়েছিলেন শাশুড়িকে ইন্দুবালা। সবটুকু ভাত আর ডাল বিছানার সাথে মিশে যাওয়া বুড়ি কোথায় যে নিয়ে নিচ্ছিল ইন্দুবালা নিজেও তা বুঝতে পারছিলেন না। খাওয়া শেষ হলে বুড়ির চোখ গড়িয়ে নেমেছিল করুণ ধারা। আশীর্বাদ করেছিলেন, সবাইকে এইভাবে খাইয়ে পরিয়ে সুখী রাখিস বউ। কথিত আছে মরা মানুষের শেষ বচন খনার বচনের থেকেও নাকি ফলপ্রদ। সত্যি তা অক্ষরে অক্ষরে ফলে গিয়েছিল ইন্দুবালার জীবনে। না হলে এতগুলো মানুষকে এই বয়সেও খাওয়াতে পারেন? তবে যেটা তিনি এখনো বুঝতে পারেননি, মানুষ কি করে বুঝতে পারে এটাই তার শেষ খাওয়া। না হলে সেই ভাত খাওয়ার পর বুড়ি আর মুখে খুঁটুটি নাড়েননি সারাদিন। পরের দিন সকালবেলায় চা নিয়ে শাশুড়ির ঘুম ভাঙাতে গিয়ে শুধু দেখেছিলেন পাঁচিলের গা ঘেঁষা জানলার দিকে তাকিয়ে আছেন বুড়ি অপলক দৃষ্টিতে। আকাশে তখন ভাদ্রের জলভরা মেঘ। মা মা বলে 2 বার ডেকেছিলেন ইন্দুবালা। বুড়ি আর কোনোদিনও সাড়া দেননি। ছেনুমিত্তির লেনের অনেক বাড়ির মতো ইতিহাস হয়ে রয়ে গিয়েছেন ইন্দুবালার মণিকোঠায়। ধনঞ্জয় হাঁপাতে হাঁপাতে দোতলায় আসে। হরবার করে বলে যায় কথা, আমি কত বারণ করলাম, শুনোছি না আমার কথা। ওই ছেলেগুনান রে আরো মাথায় তুলুচি তো এমন হউচি। ইন্দুবালা হেসে পারেন না। ধনঞ্জয়ের ভাষা ঘটি বাঙাল ওড়িয়া মিলেমিশে একাকার। মাথার চুলগুলো সব সাদা ধপধপে। কোথাও যেন ইন্দুবালার জীবনের নারী নক্ষত্রের সাথে জড়িয়ে গেছে ধনঞ্জয়। তার কাছে সবটা শোনার আগে সিঁড়িতে ধূপধাপ পায়ের আওয়াজ পান ইন্দুবালা। কারা আসছে? এই সময় তো কোনো পুজো নেই, চাঁদার বালাই হওয়ার কথা নয়। আর ছেলে ছোকরাগুলো চাঁদা চায় না তার কাছে, আবদার করে এটা ওটা নিয়ে যায়, কিংবা 2 বেলা খেয়ে যায় সবাই মিলে এসে। বড় একটা কেউ ওপরে ওঠে না নাতি নাতনি ছাড়া। কিন্তু তাদেরও তো এখন আসার সময় নয়। কিছুদিন আগেই তো
সুনয়নকে ঠেলে পাঠালো নিজের বাবার বাড়ি। শুনছেন নাকি কোন কলেজে পড়াচ্ছে। মাঝে মাঝে সে এসে পড়লেও এখন তার মোটেই আসার সময় নয়। ইন্দুবালা এগিয়ে যান দোতলার সিঁড়ির কাছে। সামনেই যাকে দেখতে পান সে কিংসুক, উল্টো দিকের মেশে থাকে, ডাক্তারি পড়ছে। মাঝে মাঝেই রান্না খেয়ে দিদা বলে জড়িয়ে ধরে। ফর্সা দেখতে, চোখে আবার গান্ধী ফ্রেমের কালো চশমা। শহরে নতুন উঠেছে, আর চাঁদি পর্যন্ত ছাঁটা ফুলকার চুল, আর তার ওপরটায় আবার ঢেউ খেলানো বাবরি। বড় মিষ্টি লাগে এমন সব আজব সাজগোজ দেখে ইন্দুবালার। ছেলেটা সিঁড়ির কাছে এসে দাঁড়ায়। ধনঞ্জয় তেড়ে আসে। ওপরে সে উঠতে দেবে না। হড়বড় করে বলে যাওয়া কথায় যেটুকু বোঝা যায়, কিংসুক হোটেলের সামনে টাঙানো কালো বোর্ডের লেখা মুছে দিয়েছে, যেখানে রোজ রান্নার মেনু লেখা থাকে। ইন্দুবালা বলে, এ তো ভারী অন্যায় কিংসুক, আমার লেখা মোছো কি করে? কিংসুক তখনও হাঁপাচ্ছে। তার সদ্য তারুণ্য হার মানতে শেখার নয়। শোনো দিদা, সত্যি বলছি, আমি তো ছিলামই না কয়েকদিন, বাড়ি গিয়েছিলাম। কাল লাস্ট ট্রেনে বর্ধমান থেকে ফিরেছি, মুড়ি জল খেয়ে শুয়ে পড়েছি। আরে না না, শোনো না প্লিজ, আমার কথাটা আগে শোনো। আজ সকালে উঠে গিয়ে দেখি ইন্দুবালা ভাতের হোটেলে রান্না হবে কচুর ডালনা, মুসুরির ডাল আর ট্যাংরা মাছ। এ কেমন কথা দিদা? আজ সুজিতের জন্মদিন, ও খাবে কি? এই সুজিত, ও তুই আবার রূপম সাবেরোর পেছনে কি লুকাচ্ছিস? এদিকে আয়। পেছনের ছোটখাটো ভিড় ঠেলে যে ছেলেটা এগিয়ে আসে, তাকে দেখে চমকে যান ইন্দুবালা। কোকড়ানো চুল, গালে হালকা দাড়ি, কালো বার্নিশে গায়ের রং, হাসলে টোল পড়ে গালে। চোখে শুধু চশমাটুকু নেই। এতদিন পরে এইভাবে কেউ ফিরে আসে? সত্যি কি আসা যায়? তিনি শুধু জানেন অলোক কোনোদিন ফিরবে না, ফিরতে পারে না। বড় বেতের ঝুড়ি দিয়ে খাবার ঢাকা দেয়া থাকতো রান্নাঘরে। অনেক রাতে শহর নিশুতি হলে ইন্দুবালা ভাতের হোটেলের পেছনের দরজায় কড়া পড়ত একবার। ওটা সাংকেতিক শব্দ, মানে জেগে আছো কমরেড ইন্দুবালা? কমরেড? সেটা আবার কি মানে? অলোক ফস করে সিগারেট জ্বালায়। আপনি দেখছি কিছুই জানেন না। তা না জেনে আমাদের খাওয়াচ্ছেন কোন সাহসে? গোটা শহর আমাদের কি বলে জানেন? ইন্দুবালা ঘাড় নাড়েন। না, জানেন না। অলোক শিরদাঁড়া সোজা করে বলে, নকশাল। ইন্দুবালার চকিতে মনে পড়ে যায় আজকেই কালেক্টর অফিসের কেরানিকুল খেতে এসে কিসব ফিসফিস করে আলোচনা করছিল। কটা ছেলে মারা গেছে, গঙ্গার ঘাটে বোমা, সব নকশাল নকশাল, বিপ্লব করে দিন দুনিয়া পাল্টে দেবে। ইন্দুবালা তাকিয়ে থাকেন অলোকের দিকে। একদিন রাতে যখন দরজা ধাক্কিয়ে ভাত খেতে এসেছিল, তখন তো জানতে চায়নি পরিচয়। আজ কেন জানাচ্ছ? মা বলতেন অতিথির কোনো পরিচয় হয় না, ধর্ম হয় না, তারা হন ঈশ্বর। চকিতে জবাব দিয়েছিল অলোক। তাকাতে পারেনি ইন্দুবালার দিকে, সে সাহস তার ছিল না। যদিও দুটো ঘোরেল পুলিশ ইন্সপেক্টর আর একটা গোয়েন্দা দপ্তরকে সে আদা জল খাইয়ে ঘোরাচ্ছে কলকাতার রাস্তায় রাস্তায়, অলিতে গলিতে। লালবাজারে একজন তাদেরও ওপরের লোক হাতে লোহার বেড়ি নিয়ে বসে আছেন নিজের সাদা কালো আমিকে চিনিয়ে দেবার জন্য। এত সব দস্যিপনা করা ছেলেটা সেই নিশুতি রাতে এক সহজ সরল গেঁয়ো বাঙাল বিধবার দিকে চোখ তুলে তাকাতে পারেনি। শুধু বিড়বিড় করেছিল, ঈশ্বরে আমি বিশ্বাস করি না কমরেড, কিন্তু আপনারা থাকুন, আপনারা থাকলে আমরা থাকব। অনেক রাত পর্যন্ত কান পেতে থাকতেন ইন্দুবালা। অপেক্ষা করতেন অলোকের জন্য। সারা দিন ওরা না খেয়ে, পুলিশের তাড়া খেয়ে ছুটে বেরিয়ে অধিকার আদায় করছে। মানুষের মতো বেঁচে থাকার অধিকার, চারটি ডাল ভাতের অধিকার, অপমানিত না হয়ে স্পর্ধায় মাথা তুলে দাঁড়াবার অধিকার। তার ভাইও কি শুধু একটা ভাষার জন্য, একটা দেশের স্বাধীনতার জন্য এমন করে পালিয়ে পালিয়ে বেড়ায়নি?
শুনেছিলেন সেদিন ভাত খেতে এসেছিল ভাই, আর খান সেনারা গোটা বাড়িটাকে আগুনে খাইয়ে দিয়েছে। ঠুক শব্দ শুনলেই নিজে ঘুম থেকে উঠে গিয়ে দরজা খুলে দিতেন ইন্দুবালা। ছেলেটা 7 দিনের ভাত একদিনে খেয়ে কোথায় যে কাঁধে ব্যাগ ঝুলিয়ে চলে যেত কে জানে। মজা করে ইন্দুবালা তার একটা ছদ্ম নাম দিয়েছিলেন, পেঁচা। পেঁচার জন্য রোজ ভাত বাড়া থাকতো, কিন্তু পেঁচা রোজ আসতো না। তার আসা সম্ভব ছিল না। রাতের অন্ধকারে শুধু একটা গলা ফিসফিস করে ভেসে বেড়াতো, কমরেড ইন্দুবালা, আপনারা থাকলে আমরা থাকব। কিন্তু কই, ইন্দুবালা তো আছে, তাহলে অলোক নেই কেন? সুশান্ত নেই কেন? গোড়া নেই কেন? মাধবী নেই কেন? পেঁচার দলটা যে আর ভাত খেতে আসেনি কোনো দিন। বরানগর ঘাটে পিচ আর ব্লিচিং দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল রক্ত। সেদিনও কি এমন বৃষ্টি পড়ছিল না? সেদিনও কি মনে হয়নি হাড়িতে আর কিছুটা চাল বেশি নেই? কেউ যেন একটা হাত ধরে ইন্দুবালার। ছানি না পাকা ঘোলাটে চোখে সামনে তাকান। কিংসুক হাত ধরেছে, পাশে সুজিত, আরও পেছনে ইন্দুবালার সব চাঁদপানারা। দেখবে না দিদা, তোমার বোর্ডে কি লিখেছি? তারপর তুমি ডিসিশন নিও এইগুলো আজ রান্না করবে কি করবে না। ওরা দূরদার করে নামে। ইন্দুবালা কি আর অত তড়বড় করতে পারেন? হাঁটুর ব্যথা, গেটে বাত নিয়ে এক দঙ্গল ছেলের সঙ্গে যখন সেই কবেকার কালো সিমেন্টের বোর্ডের সামনে এসে দাঁড়ান, তখন তার চোখ ঝাপসা হয়ে ওঠে ভাদ্রের বৃষ্টির মতো। কবেকার অলোক, গোড়া, সুশান্ত, মাধবী যেন কিংসুক, সুজিত, রূপম, সাবেরের হাত ধরে এসে লিখে গেছে তার বোর্ডে। ইন্দুবালা হোটেলের আজকের মেনুতে জলজল করছে ভাত, বিউলির ডাল, আলু পোস্ত, কালো জিরে দিয়ে পার্শে মাছের ঝোল, বিলাতি আমড়ার চাটনি। ইন্দুবালা জানেন এরপর তিনি আর স্বস্তিতে থাকতে পারবেন না যতক্ষণ না ছেলেগুলোর মুখে হাপুস হুপুস শব্দ ওঠে, সারা বাড়ি ছড়িয়ে যায় বিউলির ডালে মৌরি ফোড়নের গন্ধে, পার্শে মাছে কালো জিরের পাশে কাঁচা লঙ্কার আবেশ করা ঝোলে, আলু পোস্তর একটু কাঁচা তেলের সুবাসে, বিলাতি আমড়ার টকে সর্ষের মনকাড়া তীব্র ঝাঁঝে, কলাপাতা পড়ে, মাটির গ্লাস, লেবু, নুন, লঙ্কা। কবেকার এক পেট খিদে আর চোখ ভরা স্বপ্ন নিয়ে হারিয়ে যাওয়া ছেলে মেয়েদের হয়ে এখনকার প্রজন্ম ভাত খায় ইন্দুবালার হোটেলে। ইন্দুবালা আজও বিশ্বাস করেন অতিথির কোনো ধর্ম হয় না, বর্ণ হয় না, জাত গোত্র কিচ্ছু না, অতিথি হয় ঈশ্বর।